এভরিওয়ান, আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের উপরে সেকেন্ড ক্লাস। তো অলরেডি আমরা রুল 1 থেকে রুল 15 পর্যন্ত পুরোপুরি শেষ করে ফেলেছি। তো আজকের আমরা রুল 16 থেকে ডিরেক্টলি শুরু করব। সো রুল 16, ওকে ওয়েট, হয়ে গেল। হ্যাঁ, সো একবার পড়ে ফেলো এটাকে। সো এখানে মধ্যে কি বলা হয়েছে, ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে ভার্বটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো এখানের মধ্যে আমরা কি অলরেডি একটা রুল পড়েছি ওয়াইল নিয়ে, যেখানের মধ্যে বলা ছিল যে যদি ওয়াইলের পরে অন্য কোনো কিছু না থেকে যদি ডিরেক্টলি কোনো একটা ভার্ব থাকে তখন আমরা ভার্ব প্লাস আইএনজি দিব ওয়াইলের পরে। কিন্তু যদি এরকম হয় যে ওয়াইলের পরে ভার্বের জায়গায় ওয়াইলের পরে একটা সাবজেক্ট দেওয়া আছে, তখন আমরা কি করব? তখন আমরা হলো ওয়াইলের পরে ওয়েট, এই যে ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটি কি হবে? ভার্বটির পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে? তাহলে অর্থাৎ সাবজেক্টের পর আমাদের কি কি ব্যবহার করতে হবে? ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে হবে, আর আমাদের ভার্বের সাথে কি ব্যবহার করতে হবে? আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে গেলে আমরা কি বুঝি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে গেলে আমরা বুঝি হলো বেসিক্যালি অতীতে একটা কাজ হয়েছে আর কিছু সময় ধরে হয়েছে, মানে অতীতে কোনো কাজ চলমান অবস্থায় হচ্ছিল, ওইটা বোঝানোর জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি, এই জিনিসটাই। সো রুলটা আশা করি বুঝতে পারছি। তো আমরা ডিরেক্টলি কোশ্চেনে চলে যাই, কোশ্চেন বলি কেন, এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে দেখো কি বলা আছে। এক্সাম্পলে বলা আছে হলো ওয়াইল হি ড্যাশ, মানে ওয়াইল হি ইট হি স আ বার্ড। ওয়াইল হি ইট হি স আ বার্ড, রাইট? সো এখানে কি হচ্ছে দেখো, হি ইট, রাইট? সো ইট মানে কি এখানের মধ্যে? ও ওয়েট, ইট না, ও ক্যাট লিখছে। ঠিক আছে, ওয়াইল হি ইট হি স আ বার্ড। সো এখানের মধ্যে আমরা দেখতে পারতাছি যে ওয়াইল এটা আছে, আর এটা হলো আমাদের ভার্ব, আর ওয়াইল আর ইটের মাঝখানে কি আছে? আমাদের সাবজেক্টটা দেওয়া আছে। সো এখন জিনিসটা হলো, যেহেতু সাবজেক্টটা দেওয়া আছে, আমার সাবজেক্ট আর ভার্বের মধ্যে অলওয়েজ কিপ ইন মাইন্ড ওয়াইলের পর অলওয়েজ আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব যদি ভার্ব থাকে, কিন্তু সাবজেক্ট থাকলে আমার কিছু এক্সট্রা জিনিস অ্যাড করা লাগবে। কারণ কি, আমার ওই সাবজেক্ট আর যে মেন ভার্বটা আছে ওটার মধ্যে একটা কানেকশন ফর্ম করতে হবে। আগের রুলটা অনুযায়ী কি আমাদের সাবজেক্ট ছিল না, তো সাবজেক্টের সাথে আমার মেন ভার্বের কানেকশনটা ফর্ম করার কোনো ঝামেলাই ছিল না। বাট যেহেতু আমার এখানে সাবজেক্টটা আছে, তো সাবজেক্ট আর মেন ভার্বের মধ্যে কানেকশনটা ফর্ম করব কিভাবে? আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে। আর যেহেতু আমি এখানের মধ্যে কি পাস্টে নিয়ে চিন্তা ভাবনা করছি, তো আমার এখানে কি আসবে? ডিপেন্ডিং অন দ্য পার্সন, মানে ডিপেন্ডিং অন দ্য সাবজেক্টস নাম্বার আমি ওয়াজ বা ওয়্যার বসাবো, এই বিষয়টাই। সো এর পরবর্তীতে বাকিটা তো সেমই থাকবে। যদি তুমি সেকেন্ড এক্সাম্পলটা একবার খেয়াল করো, ওয়াইল হি ওয়াক ইন দ্য গার্ডেন হি ওয়াজ বিটেন বাই আ স্নেক। এগেন স্পেলিং, ঠিক আছে? সো ওয়াইল হি ওয়াক ইন দ্য গার্ডেন হি ওয়াজ বিটেন বাই আ ম্যান। সো এইটা যদি একটু ভালো করে দেখো, যে এখানের মধ্যে ওয়াক বলতে গেলে কি বোঝানো হচ্ছে? হাঁটা বোঝাচ্ছে, রাইট? সো এখানের মধ্যে ওয়াইল দেওয়া আছে, আর ওয়াইলের পর কি আমাদের ভার্ব দেওয়া আছে। যেহেতু এখানের মধ্যে আমি কন্টিনিউয়াস বুঝাচ্ছি, তো আমি এখানের মধ্যে কি ব্যবহার করব? একটা ভার্ব প্লাস আইএনজি দিব। কিন্তু এখন যেহেতু আমাদের ভার্বটা আছে আর আমাদের অলরেডি একটা সাবজেক্ট দেওয়া আছে, তো আমাদের কি একটা ঝামেলা হয়ে গেল যে এই সাবজেক্ট আর আমাদের মেন ভার্বের মধ্যে আমরা কানেকশনটা ফর্ম করব কিভাবে? ফর দ্যাট রিজন আমরা কি দিব? এখানের মধ্যে একটা অক্সিলারি ভার্ব দিব, আর ডিপেন্ডিং অন দ্য সাবজেক্টস কি এই নাম্বার আমরা ওয়াজ বা ওয়্যার বসাবো, এই জিনিসটাই। সো এই জিনিসটাই গেল যে যখন সে হাঁটছিল বাগানে, সে কি একটা মানুষ দ্বারা মাইর খেয়েছে, এই জিনিসটা। সো আমরা নেক্সট রুলে চলে যাই দ্রুত। সো এই রুলটা পরও কি দেওয়া আছে, সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পারফেক্ট হলে তখন কি হবে? পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এইটা যদি একটু পড়ো, এখানে কি দেওয়া আছে? কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? সো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এখনও চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস হয় নাই, বাট এখন পর্যন্ত এটা আমি একটা হিন্ট দিয়ে যাই। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমাদের দুইটা ক্লজ থাকে। সো আমাদের দুইটা ক্লজ, আমাদের সেন্টেন্সের ক্লাসটার মধ্যে ক্লজে আমি জিনিসটা বুঝিয়েছিলাম। সো ক্লজ বলতে গেলে কি বুঝি আমরা? যখন একের অধিক ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্সের মতো আমি একটা ভাব দিতে পারি, তখন আমরা ক্লজ বুঝি, রাইট? সো
এই জায়গাটার মধ্যেও আমরা এটা বুঝছি, যখন দুই ধরনের ক্লজ থাকে একটা সেন্টেন্সের মধ্যে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। সো এই পার্টটা গেল। যদি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন আমাদের কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, রাইট? লাস্ট ক্লাসে আমি আরেকবার কি প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের মধ্যে ভার্বের কিরকম ইমপ্লিমেন্টেশন হয় এটা বুঝিয়েছিলাম। সো 8 হলো কি এর পরেরটার মধ্যে আমরা অলওয়েজ কি পাস্ট ইনডিফিনিট টেন্স দিব। সো ওই অনুযায়ী যদি এক্সাম্পলগুলো একবার খেয়াল করো, যে মেনি ইয়ার্স অ্যাগো, মেনি ইয়ার্স গোজ অ্যাওয়ে সিন্স আই ড্যাশ ঢাকা। সো এই যে এই ক্লজটা যদি একবার খেয়াল করো, ওকে ওয়েট, মেনি ইয়ার্স গোজ অ্যাওয়ে সিন্স আই ড্যাশ ঢাকা। সো অনেক বছর চলে গেছে সিন্স আমি ঢাকা ছেড়েছি। সো এখানের মধ্যে যদি একবার খেয়াল করো, এটা কমপ্লেক্স সেন্টেন্স আমি কিভাবে বুঝতেছি, কারণ এখানের মধ্যে দুইটা ক্লজ আছে। ফার্স্টে আমি বুঝলাম যেহেতু দুইটা ক্লজ আছে তার মানে কমপ্লেক্স সেন্টেন্স তো অবশ্যই হবে। এর পরবর্তীতে আমি দেখব যে ফার্স্ট ক্লজটা কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট পারফেক্ট, এই দুইটার মধ্যে কোনো একটা নাকি। এখানের মধ্যে দেখো মেনি ইয়ার গোজ অ্যাওয়ে, অনেক বছর চলে গেছে, এখানের মধ্যে কি মেনি ইয়ার্স, এরপর আমার ভার্ব কি ইএস অবস্থায় আছে, মানে ভার্বের সাথে ইএস দেওয়া আছে, তার মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিটে মানে অবভিয়াসলি আছে। সো আমি এখন কি করব, পরের যে সেন্টেন্সটা আমি দিব ওটাকে আমাদের পাস্ট ইনডিফিনিটে করতে হবে। কারণ কি সিন্স দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি বলো তো, একটা জিনিস অনেক আগে হয়েছে এই জিনিসটা বোঝানোর জন্য তো আমি ট্রাই করি, রাইট? সো আমার এখানের মধ্যে কি দিব, সিন্স আই লেফট ঢাকা, মানে অনেক বছর চলে গেছে সিন্স আই লেফট ঢাকা। আর আমরা যখন একটা সেন্টেন্সকে পাস্ট ইনডিফিনিট করতে যাই তখন আমাদের কি করতে হয়, ভার্বের পাস্ট ফর্মটা বা V2 ফর্মটা আমাদের ব্যবহার করতে হয়, রাইট? সো আমরা এখানের মধ্যে লিভের V2 ফর্ম কি লেফট, ওটা ব্যবহার করব। নেক্সটে যদি দেখো, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ, সিন্স আই মিট ইউ, এখানের মধ্যে দেখো ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স। ইউ মাইট সে নাও যে ভাইয়া এখানের মধ্যে তো হ্যাজ বিন দেওয়া আছে, তো আমরা কি জানি হ্যাজ বিন তো নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে থাকে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে থাকে, কিন্তু আমার এখানে কি ভার্ব প্লাস আইএনজি আছে না, তো তো হ্যাজ বিন, এখানে যে বিন ওয়ার্ডটা আছে না, এই বিন ওয়ার্ডটাই হলো কি তোমার মেইন ভার্ব হিসেবে কাজ করবে অবভিয়াসলি। সো যেহেতু এটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে তাহলে এটা কি হয়ে গেল, সাবজেক্ট টু হ্যাভ ভার্ব মেইন ভার্ব বাকি এক্সটেনশন, আর এখানে কি সেকেন্ড ক্লজ এটা শুরু হয়ে গেল। তো প্রেজেন্ট পারফেক্ট হলো এই সেন্টেন্সটা। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে এটা কি হতে হবে, আমাদের পাস্ট ইনডিফিনিট হতে হবে। তাহলে কি হবে, সিন্স আই মেট ইউ, এখানে মিটের V2 ফর্ম কি মেট, এই বিষয়টা। সো এখানের মধ্যে কি বলা হয়েছিল, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই মেট ইউ, মানে এটা অনেক বছর হয়ে গেছে লাস্ট আমার তোমার সাথে দেখা হওয়ার, মানে দেখা হয়ে অনেক বছর হয়ে গেছে, এই বিষয়টা এখানেই বলা হচ্ছে। সো নেক্সট রুলে চলে যাই দ্রুত। সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। মানে সিন্সের প্রথম অংশ, মানে এখানের মধ্যে তো তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এখানের মধ্যেও কি কমপ্লেক্স সেন্টেন্সেরই কথা বলা হচ্ছে। যদি প্রথম অংশটার মধ্যে তুমি পাস্ট ইনডিফিনিট লেখো তাহলে সেকেন্ড অংশের মধ্যে কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে। মানে কি ফার্স্ট ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট হয় সেকেন্ড ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে। আগেরটার মধ্যে কি ছিল, ফার্স্ট ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে সেকেন্ড ক্লজ পাস্ট ইনডিফিনিট হতে হবে, আর ফার্স্ট ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেকেন্ড ক্লজ পাস্ট পারফেক্ট হতে হবে। মানে বেসিক্যালি ফার্স্ট ক্লজটা তুলনায় সেকেন্ড ক্লজটা অতীতে হতে হবে। ফার্স্ট ক্লজের তুলনায় একটা জিনিস বোঝো, ফার্স্ট ক্লজের তুলনায় সেকেন্ড ক্লজটা অতীতে হতে হবে। বুঝতে পারতেছো আমি জিনিসটা কি বলতে চাচ্ছি? একটা জিনিস চিন্তা করো, আমরা যখন একটা সিচুয়েশনের কথা বলি তখন প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্ট দুইটার থেকে অতীতে কি আছে, পাস্ট ইনডিফিনিট। এখন যখন ফার্স্ট ক্লজটাই পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, এর চেয়েও কোন সেন্টেন্সটা দিয়ে আমি এর চেয়েও অতীতের কথাটা বলতে পারবো, পাস্ট পারফেক্ট দিয়ে। এটার জন্যই আমি এখানে বলছি। সো এই জিনিসটা আমাদের ঘটছে। সো এই কারণেই যদি এক্সাম্পলটা একবার খেয়াল করো, ইট ওয়াজ মেনি ডেজ, ইট ওয়াজ মেনি ডেজ, ঠিক আছে? ইট ওয়াজ মেনি ডেজ কি, এটা কি একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স দেওয়া হচ্ছে। সো যেহেতু এখানে সিন্সের পর থেকে তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, এখানে আমাদের ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট আমরা কিভাবে ব্যবহার করি, জাস্ট একটা হ্যাভ ভার্বটা দিয়ে দিব পাস্ট,
মানে পাঁচটা অনুযায়ী আমাদের হ্যাভ ভার্বটা দিব ফার্স্ট অফ অল, এখানে ওই অনুযায়ী আমাদের হ্যাড এসে পড়লো, আর কামের কি ইউজ করব আমাদের V3 ফর্মটাকে ব্যবহার করব, তাহলে কি হয়ে যাবে এই জিনিসটা। ওকে, এটা গেল। ইট ওয়াজ লং সিন্স আই সি হিম লাস্ট, মানে অনেক বছর মানে অনেক দিন হয়ে গেছে আমি লাস্ট ওকে দেখেছিলাম এই বিষয়টা। সো ইট ওয়াজ লং সিন্স আই সি হিম লাস্ট। সো এখানের মধ্যে কি ইট ওয়াজ লং, এখানে মেইন ভার্ব হিসেবে পাস্টে মানে মেইন ভার্ব হিসেবে এটা ইউজ করছি, তো আমাদের পাস্ট টেন্স মানে পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমি বুঝতে পারলাম। এখন সিন্সের পরে আমাদের তাহলে কি ব্যবহার করতে হবে, পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। আর যেহেতু এখানে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হচ্ছে, তার মানে কি সাবজেক্ট দিব, মেইন ভার্ব দিব, আর এই দুইটার মাঝখানে একটা টু হ্যাভ ভার্ব দিব, যেটা কি পাস্টের জিনিসটা বোঝায়। যেমন টু হ্যাভ ভার্ব কোনটা দিব, হ্যাড আমরা ব্যবহার করব। তাহলে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হিম লাস্ট, এটা গেল মানে অনেক বছর মানে অনেক দিন হয়ে গেছে আমি ওকে লাস্ট টাইম দেখেছিলাম এই বিষয়টা। নেক্সট রুলটা পড়ি, নো সুনার হ্যাড দেন, এটা গেল। ঠিক আছে, এই যে জিনিসটা আছে না, এটা হলো একটা ফ্রেজ। স্কার্সলি হ্যাড ওয়েন এটা একটা ফ্রেজ, হার্ডলি হ্যাড ওয়েন এটা আরেকটা ফ্রেজ। এইগুলি যদি থাকে কখনো, প্রথম ভার্বটির পাস্ট পার্টিসিপল এবং দ্বিতীয় ভার্বটির পাস্ট ফর্ম হবে। মানে কি প্রথম যে ভার্বটা আমার ব্যবহার করতে হবে ওটা কি পাস্ট পার্টিসিপেলের ফর্ম আমার ব্যবহার করতে হবে, আর দ্বিতীয় যে ভার্বটা ব্যবহার করবো ওটা V2 ফর্ম আমার ব্যবহার করতে হবে। মানে যদি একবার, ওকে জিনিসটা কাইন্ড অফ কনফিউজিং, তুমি যদি একটা এক্সাম্পল দেখো তাহলে ইজি হয়ে যাবে। নো সুনার হ্যাড ড্যাশ 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 দেন, এটা হলো আমাদের ফ্রেজ। নো সুনার হ্যাড হি হিয়ার দ্য সাউন্ড, হি হিয়ার দ্য সাউন্ড মানে ও সাউন্ডটা শোনার সাথে সাথেই, মানে সাউন্ডটা শোনার মানে নো সুনার হ্যাড বলতে গেলে কিরকম যে সময় নষ্ট করেনি এরকম একটা বিষয়, মানে মাত্র শুনেছে বা শোনার সাথে সাথে এরকম, মানে একটা ভার্বের সাথে সাথে। এখন তুমি যদি বলো নো সুনার হ্যাড হি ইট, তাহলে খাওয়ার সাথে সাথেই, নো সুনার হ্যাড হি যেমন এখানে হিয়ার বলছে, তাহলে শোনার সাথে সাথে ওই বিষয়টা। দেন হি লিভ দ্য রুম, লিভ মানে কি ছেড়ে যাওয়া, রাইট। সো আমাদের ফার্স্ট সেন্টেন্সটার মধ্যে মানে ফার্স্ট যে ভার্বটা থাকবে এটার মধ্যে কি করতে হবে, V3 ফর্মটাকে ব্যবহার করতে হবে, আর সেকেন্ড যে ভার্বটা থাকবে এটাকে কি করতে হবে, V2 ফর্ম ব্যবহার করতে হবে। সো আমার হিয়ারের V3 ফর্ম কি হার্ড, মানে কি নো সুনার হ্যাড হি হার্ড দ্য সাউন্ড দেন হি, এখানে কি ইউজ করতে হবে, V2 ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, হি লেফট দ্য রুম। তাহলে অ্যান্সার হচ্ছে নো সুনার হ্যাড he heard the sound then he left the room. In the same way, scarcely had she opened the door when the wind blew away her hair. মানে কি scarcely had she opened the door মানে দরজাটা খুলে দেওয়ার সাথে সাথেই বা দরজাটা খুলে দেওয়ার পরপরই এরকম জিনিসটা বোঝানোর জন্য, when যখন বাতাস ছাড়লো তার চুলের মধ্যে মানে তার চুল ব্লো করেছে পিছনে এরকম জিনিসটা বোঝানোর জন্য। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে দেখো ওপেন ব্যবহার করা হয়েছে না, এটা কি আমাদের ফার্স্ট ক্লজে ওপেন দেওয়া আছে, সেকেন্ড ক্লজের মধ্যে কি দেওয়া আছে, ব্লো দেওয়া আছে। সো আমাদের ফার্স্ট ক্লজের ওপেনের জন্য আমরা কি V3 ফর্ম ব্যবহার করব, আর সেকেন্ড ক্লজের ব্লো এর জন্য আমরা কি ইউজ করব, V2 ফর্ম ব্যবহার করব। আমাদের ওপেনের V3 ফর্ম কি ওপেনড, আর ব্লো এর V2 ফর্ম কি ও সরি ব্লিউ, এই বিষয়টার জন্য। সো এই জন্য আমরা এখানে কি ব্যবহার করছি, স্কার্সলি হ্যাড এরকমের জন্য। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার ইজ যে এই যে তিনটা ফ্রেজ দেওয়া আছে এই তিনটা ফ্রেজকে ভালো মতো মেমোরাইজ করে ফেলা। ওকে, যে এগুলি দেখলেই কিভাবে আমি করব। যদি স্কার্সলি হ্যাড ওয়েন, ওয়েট, স্কার্সলি হ্যাড ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন বা নো সুনার হ্যাড দেন, এই তিনটা দেখলেই আমরা ফার্স্ট ভার্বকে কি করব, V3 ফর্মে লিখবো, আর সেকেন্ড ভার্বকে কি করব, V2 ফর্মে লিখবো। দ্যাটস অল। সো আমরা নেক্সট এটা চলে যাই। কোনো সেন্টেন্স যদি প্যাসিভ ফর্মে থাকে, মানে ওকে জিনিসটা হলো অ্যাক্টিভ প্যাসিভ, আশা করি তোমরা অলরেডি জানো, বাট আমি আরেকবার বুঝাই দিই। অ্যাক্টিভ বলতে গেলে আমরা বুঝি হলো, যদি এক লাইনে বলতে হয় ওটা হলো যে যখন একটা সাবজেক্ট নিজে কোনো কাজ করতেছে, অ্যাক্টিভলি কোনো একটা কাজ করছে, একটা সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে আর সেন্টেন্সে ওরকমভাবে বোঝাচ্ছে, তখন এটাকে আমরা অ্যাক্টিভ সেন্স বা মানে অ্যাক্টিভ সেন্সে বলা বা অ্যাক্টিভ সেন্টেন্স বলে থাকি।
ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে বলা এরকম বুঝে। আর যদি কখনো এরকম হয় যে একটা সাবজেক্টের উপরে কোনো কাজ হচ্ছে, ওটাকে আমরা প্যাসিভ সেন্সে বলা বা প্যাসিভ ভয়েসে বলা বলে থাকি। ওকে, সো এই বিষয়টা হলো আমাদের অ্যাক্টিভ প্যাসিভ। সো এখানের মধ্যে দেখো কি বলা হয়েছে, কোনো সেন্টেন্স যদি প্যাসিভ ফর্মে থাকে, একটা সেন্টেন্সকে তুমি প্যাসিভ ফর্মে লিখছো এখন, তবে মূল ভার্বের পূর্বে কি হতে হবে, একটা বি ভার্ব, একটা বি ভার্ব ব্যবহার করতে হবে কি মূল ভার্বের পূর্বে, আর এর পরবর্তীতে আমার কি ব্যবহার করতে হবে, একটা পার্টিসিপল ফর্মও ব্যবহার করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো আমার এখানে কি হচ্ছে, যেমন ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে কি ইংলিশে কথা বলা হয় পুরো পৃথিবীর মধ্যে। তো ইংলিশ এটা তো আমাদের সাবজেক্ট কি, ইংলিশ আমাদের সাবজেক্ট, ইংলিশ লিখলাম, আমাদের ভার্ব এটা, তো আমার V3 ফর্ম লিখলাম। এখন ভার্ব আর এটার মধ্যে প্যাসিভ ফর্মে লেখার জন্য কি আমার একটা কানেকশন দরকার, আর আমাদের এখানে কি হবে, ইংলিশের জন্য ইজ হবে, কারণ ইংলিশ দিয়ে আমরা বেসিক্যালি কি বুঝতেছি, আমাদের সিঙ্গুলার ফর্ম বুঝাচ্ছে, তো আমি এখানে ইজ লিখছি। আর এটার জন্য কি একটা, ওকে আরেকটা জিনিস বোঝো, যেহেতু এটা কি একটা সাধারণ তথ্য না, একটা জেনারেল ফ্যাক্ট, তার মানে কি এটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা লিখবো। সো এই জন্য এভাবে আমরা লিখছি। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিটে ওই হিসাবে ওই অনুযায়ী লেখা উচিত এরকম বলছে। সো অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এই পার্টটা গেল। নেক্সট রুলে চলে যাই আমরা দ্রুত দ্রুত। রুল 21, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। ওকে, এইগুলি দেখো একটু, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম বা উইশ বা ফ্যান্সি, এসব ওয়ার্ড যদি কখনো দেখো সাবজেক্টে আছে ইত্যাদির পরে যদি সাবজেক্ট থাকে, মানে এগুলির পরে যদি কখনো সাবজেক্ট থাকে, তবে ভার্বের পাস্ট ফর্ম হয়, কি হয়, ভার্বের পাস্ট ফর্মকে আমরা ব্যবহার করি, V2 ফর্মটাকে আমরা কি করব, এখানে ব্যবহার করব। তো এখানের মধ্যে তুমি এক্সাম্পলগুলো একবার খেয়াল করে দেখো, ইট ইজ হাই টাইম ইউ স্টাডি হার্ড। সো ইট ইজ হাই টাইম মানে এখন কি সবচেয়ে উচ্চ, মানে সবচেয়ে ভালো সময়, ইউ স্টাডি হার্ড। তো এখানের মধ্যে আমরা কি ইউজ করেছি, V2 ফর্ম, স্টাডিড হার্ড। সো এখানে সেম ভাবে কি, আই উইশ আই ড্রিউ আ পিকচার। সো এই বিষয়টাও কি এখানে, যে যদি কখনো দেখো যে লাইক একটা এমফাসাইজ করে কথা বলতেছে, যেমন এখানে আই উইশ বলি, যেমন আমার ইচ্ছে, আমি ইচ্ছা করি, বা ইট ইজ হাই টাইম, এগুলো কি সব কি এমফাসাইজ করে বা কোনো একটা জিনিসের উপরে ফোকাস করা বোঝাচ্ছে না। সো একটা সেন্টেন্সের উপরে বেশি এমফাসাইজ করা হচ্ছে, ওই টাইমগুলিতে আমরা কি ইউজ করব, ভার্বের মধ্যে V2 ফর্মটাকে ব্যবহার করব, দ্যাটস অল। সো এটা ডান। নেক্সট এটা চলে যাই। দেখো এখন এটার মধ্যে কি বলা হয়েছে, ইটস টাইম এর পরে সাবজেক্ট না থাকলে ভার্বটি কি হবে, ইনফিনিটিভ, মানে কি 2 প্লাস ভার্ব হবে। সো ইনফিনিটিভ ফর্ম বলতে গেলে আমরা কি বুঝি, ইনফিনিটিভ ফর্ম মানে হলো 2 এর পরে যদি কখনো বেস ভার্ব থাকে, 2 এর পরে যদি কখনো বেস ভার্ব থাকে, ওটাকে আমরা কি বলবো, ইনফিনিটিভ ফর্ম বলবো। সো এখানের মধ্যে এখানে কি বলা হয়েছে, ইটস টাইমের পরে, ইটস টাইমের পরে সাবজেক্ট না থাকলে ভার্বটি, ইটস টাইমের পরে সাবজেক্ট না থাকলে ভার্বটি আমার কি ইনফিনিটিভ ফর্মে লিখতে হবে, মানে ভার্বের আগে আমার একটা টু লেখা লাগবে আর ভার্বটাকে বেস ফর্মে লিখতে হবে। যেমন ইট ইজ টাইম, ইটস টাইম, ইটস হাই টাইম, সবগুলির ক্ষেত্রে ইটস টাইম, ইটস হাই টাইম সবগুলি লিখে দেয় অ্যাকচুয়ালি। এখানে দেখো এক মিনিট, এর আগে কয়টা দিয়েছিলাম, ইটস হাই টাইম, ইটস টাইম, উইশ, ফ্যান্সি। ওকে, ইটস হাই টাইমের পরে সাবজেক্টে এভাবে লিখবো। তো আমি ফার্স্ট অফ অল ইটস হাই টাইম দেখলাম। এখন ঝামেলাটা হলো আগের সেন্টেন্সের মধ্যে ইটস হাই টাইমের পরে তোমার একটা সাবজেক্ট অ্যাটলিস্ট দেওয়া ছিল, এখানে কোনো সাবজেক্টই দেওয়া নেই। তো আমি কি করব, এখানের মধ্যে জাস্ট আমি ভার্বের ইনফিনিটিভ ফর্মটাকে ব্যবহার করব। তো আমার ভার্বের ইনফিনিটিভ ফর্মের জন্য কি আমার এখানে একটা টু প্রয়োজন, আর এখানের মধ্যে কি দিব, এটা যেহেতু আমাদের ভার্ব, তার মানে কি এটা আমি যেভাবে আছে ওভাবে রেখে দিব, মানে বেস ফর্মে লিখবো। ওই জিনিসটাই কি আমি জাস্ট বেস ফর্মে পরে রেখে দিলাম, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, ডান। আমাদের যে এটাই কি সবচেয়ে ভালো সময় গিভ আপ করে দেওয়া, খারাপ অভ্যাস, এই বিষয়টা। নেক্সট এটা কি দেওয়া আছে, ইটস টাইম টু ড্যাশ এগেনস্ট কারাপশন, মানে ইটস টাইম টু প্রোটেস্ট এগেনস্ট কারাপশন, মানে কারাপশনের বিরুদ্ধে প্রতিবাদ করার এটাই হলো সময়, এই বিষয়টা।
সো এখানেও কি, যেহেতু ইটস টাইম ছিল আর ইটস টাইমের পরে আমি কোনো সাবজেক্ট দেখতে পারছি না, ফর দ্যাট রিজন আমি কি ভার্বের ইনফিনিটিভ ফর্মটাকে ব্যবহার করছি, মানে টু এর পরে একটা বেস ফর্ম অফ ভার্ব লিখে দিচ্ছি, দ্যাটস অল। সো এই পার্টটাও গেল। এখানে দেওয়া আছে এখন হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার ইত্যাদির পর ভার্বটির প্রেজেন্ট ফর্ম হয়। সো এখানে একটা জিনিস বোঝো, এই যে এগুলি দেওয়া আছে, এইগুলি যদি কখনো দেখি, এইগুলি দেখার সাথে সাথে আমার বুঝে যেতে হবে কি, যে ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা ওটাকে আমার ব্যবহার করতে হবে। ওকে, সো যদি এক্সাম্পলে দেখো, শি হ্যাড বেটার শাট আপ নাও, তো আমার এখানে যে শাট আপটা আছে এটাই কি আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম না? তাহলে আমি কি ডিরেক্টলি এটাই ব্যবহার করে দিব না? ইন দি সেম ওয়ে ইফ ইউ সি, ইউ উড রাদার ফ্লি অ্যাওয়ে, তোমার মানে তুমি আরো বেশি, মানে তুমি কি করতে হলে, তুমি হলে পালিয়ে যেতা, ঠিক আছে? এই যে ফ্লি, ফ্লি মানে কি পালিয়ে যাওয়া, তো তুমি হলে পালিয়ে যেতা, এখানের মধ্যে এটারও V1 ফর্ম কি ফ্লি, ঠিক আছে? সো এখানের মধ্যে এরকমই যে যদি কখনো আমরা দেখি যে হ্যাড বেটার আছে, উড রাদার আছে, বা মনে করো তোমাদের উড বেটার বা তোমাদের হ্যাড রাদার এরকম কোনো ওয়ার্ড আছে, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার এরকম সেন্টেন্সের পরে আমরা ভার্বের কি ফর্ম ইউজ করব? প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। নেক্সটে চলে যাই। এর পরবর্তীতে হলো কোনো সেন্টেন্স যদি উড দ্যাট দিয়ে শুরু হয় তবে সাবজেক্টের পরে কুড বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। মানে যদি বলা হচ্ছে, যদি কোনো একটা সেন্টেন্স তুমি উড দ্যাট দিয়ে শুরু করো, কি দিয়ে শুরু করো? উড দ্যাট দিয়ে শুরু করো, তাহলে আমার সাবজেক্টের কি ব্যবহার করব? সাবজেক্টের পরে আমাদের ভার্বের কি ফর্ম ব্যবহার করব? দেখো কি বলা হয়েছে, যে উড দ্যাট দেখলেই আমরা সাবজেক্টের পরে কুড বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ওকে, তো আমাদের এখানের মধ্যে সাবজেক্ট বসালাম, সাবজেক্টের পরে কুড দিলাম, আর ভার্বের কি প্রেজেন্ট ফর্মটাকে আমরা এখানে ব্যবহার করলাম। কি দেওয়া আছে? উড দ্যাট আই চেঞ্জ মাই ফেথ, উড দ্যাট আই কুড চেঞ্জ মাই ফেথ, মানে কি আমি যদি আমার ভাগ্য চেঞ্জ করতে পারতাম, বা আমি যদি আমার ভাগ্য পরিবর্তন করতে পারতাম, এই বিষয়টা এখানে বলা হচ্ছে। সো ওই জন্যই কি আমি এখানে কুড দিলাম, ঠিক আছে? কুড কি ক্যান, কুড, ক্যানের পাস্ট ফর্ম হলো কি কুড, এই জিনিসটার জন্য। আর উড কি উইলের পাস্ট ফর্ম। সো এই পার্টটা গেল। নেক্সটে দেখো কি দেওয়া আছে, মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি বলতে গেলে কোন গলি আসে, মানে মোডাল অক্সিলারি বলতে গেলে আসে হলো ক্যান, কুড, তারপর হলো উইল, মাস্ট, শুড, এগুলি অনেকগুলি আছে। এখানে মধ্যে দেখো সবগুলি আমি দিয়েও দিয়েছি, যেমন ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদি আরও অনেক আছে। সো এই সবগুলি ইত্যাদির পরে ভার্বটির বেস ফর্ম হবে। এখন হলো মেন কথা, তোমাদের ফার্স্ট রুলটা একবার মনে করো, রুল নাম্বার 1। রুল নাম্বার 1-এর মধ্যে আমি কি বলেছিলাম, যে মনে করো রুল নাম্বার 1-এর মধ্যে বলা ছিল না যে থার্ড পারসন সিঙ্গুলার যদি আমার কখনো সাবজেক্ট হয়, ওইটার পরে থার্ড পারসন সিঙ্গুলার যদি আমার সাবজেক্ট হয়, তাহলে আমার ভার্বের মধ্যে এস বা ইএস যুক্ত করতে হবে। বাট নাও দ্য প্রবলেম ইজ, ওই টাইমে যদি থার্ড পারসন সিঙ্গুলারের পরে তুমি একটা মোডাল অক্সিলারি লিখে ফেলো, আর ওইটার পরে যদি ভার্ব লিখতে হয়, তখন আমাদের কখনো কি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে না, ঠিক আছে? তার মানে কি মোডাল অক্সিলারি এগুলি যদি আমি ব্যবহার করি, ইত্যাদির পরে ভার্বটির বেস ফর্ম অলওয়েজ ব্যবহার করতে হবে। কি ফর্ম? বেস ফর্ম। উই ডোন্ট নিড টু ডু এনিথিং এলস। এসও যুক্ত করতে হবে না, ইএসও যুক্ত করতে হবে না, পাস্ট পার্টিসিপলও করা লাগবে না, V2 ফর্মও করতে হবে না, ডিরেক্ট যেটা আছে বেস ফর্ম যেটা হবে ওই ভার্বের, ওটাই আমি পুট করে দিব, এটাই। যেমন আই মাস্ট হেল্প দ্য পুয়ার, এখানে দেখো এই যে হিটা দেওয়া আছে, এই হিটা কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার না? আর যদি আমাদের এই যে এই ক্যানটা যদি না থাকতো, তাহলে আমি কি দিতাম? হি মেক্স অ্যারেঞ্জমেন্টস, ঠিক আছে? হি মেক্স অ্যারেঞ্জমেন্টস। সো ওই টাইম পিরিয়ড আমি মেকের পরে একটা এস যুক্ত করে দিতাম জাস্ট। কিন্তু যেহেতু এখানে ক্যান দেওয়া আছে, এখন আমি এরপরে কি এস বা ইএস যুক্ত করতে পারবো না, অ্যাকর্ডিং টু দিস রুল, এটাই। সো নেক্সটে গেল, আর আই মাস্ট হেল্প দ্য পুয়ার, এখানের মধ্যে জিনিসটা কিরকম জানো? আই এর পরে হেল্পই হয়, এস বাই এস এমনও হয় না, কারণ এটার জন্য। সো একবারে চেঞ্জ যে হচ্ছে এটা না, খালি থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে অনেকটা আমি চেঞ্জ খেয়াল করতে পারি।
রুল নাম্বার 26, লেট, নিড, ডেয়ার ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। লেট, নিড, ডেয়ার। সো আই লেট হিম এনজয় দ্য মুভি, আই লেট হিম এনজয় দ্য মুভি। এই যে জিনিসটা দেখো কি বলছে, এটা, এটা আর এটা, এগুলির পরে আমার ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমি ব্যবহার করব। যেহেতু আমি দেখলাম লেট আমি এখানে ব্যবহার করছি, তাহলে এখানে ডিরেক্ট কি এনজয় ব্যবহার করব। ইন দি সেম ওয়ে এখানে যেহেতু ডেয়ার ব্যবহার করছি, তাহলে এখানে কি আমি আবার এটাই ব্যবহার করব প্রেজেন্ট ফর্মটা। নিড দেওয়া আছে, এখানে কি আবার টকের প্রেজেন্ট ফর্ম কি টকই ব্যবহার করব। যদি মিনিং অনুযায়ী চিন্তা ভাবনা করো, যেমন এখানে কি বলা আছে, আই লেট হিম এনজয় দ্য মুভি, মানে আমি ওকে লাইক কি বলে, আমি ওকে করতে দেই, কি করতে দেই, এনজয় করতে দেই মুভিটাকে। সেম ভাবে হাউ ডেয়ার ইউ ডু ইট, ওকে এটার অ্যান্সারটা বুঝো, লেট হিম তো ডিরেক্ট প্রেজেন্ট ফর্ম এনজয় হয়ে গেল। সেম ভাবে সবগুলি হাউ ডেয়ার ইউ ডু ইট, মানে তোমার কত বড় সাহস তুমি এটা করেছো। সেম ভাবে এখানে কি ডুটা যে ডেয়ারের ইউজের কারণে ডু এর কি হবে, প্রেজেন্ট ফর্মটা ব্যবহার হবে। সেম ভাবে লাস্টেটা দেখো, ইউ নিড নট টক টু মি, মানে কি এখানে নিডটা মেনলি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সো ইউ নিড নট টক টু মি, তোমার প্রয়োজন নাই আমার সাথে মানে আমার সাথে কথা বলার। সো নিডের ব্যবহারের কারণে আমরা এখানে কি করছি, আমরা এই জায়গাটার মধ্যে টকের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করব। দ্যাটস অল। লেটস গো ফর রুল নাম্বার 27। টু বি এবং হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। টু বি মানে টু বি আর হ্যাভিং এর পরে ভার্বের কি ফর্ম ব্যবহার হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। ওকে, সো এই যে যদি এক্সাম্পল একবার খেয়াল করে দেখো যে এই জিনিসটা, এটা কি আমাদের ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে হ্যাভ প্লাস ওয়েট, এটা কি আমাদের হ্যাভ প্লাস আইএনজি না? আর হ্যাভ প্লাস আইএনজির পরে আমরা কি ব্যবহার করি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি না, এই বিষয়টাই তো। সো আমরা এখানের মধ্যে হ্যাভ প্লাস আইএনজি দেওয়া ছিল, আর এখানের মধ্যে কি দেওয়া আছে, আমাদের টেক দেওয়া আছে। ওকে হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। সো টেক দেওয়া আছে, আর টেকের V3 ফর্ম কোনটা, টেকেন, টেক টুক, টেকেন, রাইট। সো আমি এখানে হ্যাভিং টেকেন ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু স্কুল, মানে ব্রেকফাস্ট নেওয়ার পরে আমি স্কুলে চলে গেলাম, এই বিষয়টা। সো মানে দ্য টিচার ওয়ান্টেড দ্য লেটার টু বি, ওকে লেটার টু বি রাইট, এখানে রাইট দেওয়া আছে, রাইট। সো টিচার চেয়েছিল লেটারটা যাতে লেখা হয়, এটা। সো আমার এখানের মধ্যে টিচার চেয়েছিল, এগুলি পর সব হলো। আর এখানে যেহেতু বি ব্যবহার করছি, বি এর পরে আমার কি ইউজ করতে হবে, রাইটের V3 ফর্ম, যেটার মানে কি রাইট, রোট, রিটেন, রাইট। সেখানে অ্যান্সার করলাম আমরা রিটেন, এটাই গেল আমাদের। সো অলওয়েজ কিপ ইন মাইন্ড হ্যাভিং বা বি, এই দুইটার মধ্যে যদি কোনো কিছু থাকে ওটার পরে আমরা ভার্বের কি ইউজ করব, অলওয়েজ V3 ফর্মটাকে ব্যবহার করব, এটাই। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজড টু, গেট ইউজড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, পাস্ট, উড ইউ মাইন্ড, ওয়ার্থ, ফিল লাইক, প্রেফার টু, অ্যাডিক্টেড টু, উইদাউট। ওকে, অনেক কিছু দিছে এখানে। সো ইত্যাদির পরে ভার্বের কি ইউজ করব, জিরান্ড ইউজ করব। এখন জিনিসটা হলো ভার্বের জিরান বলতে গেলে আমরা কি বুঝি, ভার্বের জিরান বলতে গেলে ফার্স্টলি যে জিনিসটা বুঝি ওটা হলো ভার্ব প্লাস আইএনজি। আর ওটা হলো তো জাস্ট ভার্ব প্লাস আইএনজি হয়ে গেল, এটার এক্সট্রা নাম দেওয়ার কি কারণ, ওটার এক্সট্রা নাম দেওয়ার কারণ হলো যখন ভার্ব প্লাস আইএনজি একটা নাউনের মতো বিহেভ করে, দ্যাট ইজ হোয়াট উই কল্ড আ জিরান্ড। ওকে, সো এখানের মধ্যে ভার্ব প্লাস আইএনজি যেটা আছে ওটা নাউনের ফর্ম হিসেবে নাউনের মতো ব্যবহার করবে। সো এখানে দেখো কি বলা হয়েছে, আই কল্ড হিম উইথ আ ভিউ টু টকিং টু হিম, ঠিক আছে, মানে আমি ওকে ফোন করেছিলাম ওর সাথে কথা বলার জন্য, ঠিক আছে। তো এই বিষয়টাই, এটা গেল কল্ড হিম, টু ছিল, টক ছিল, এই জন্য আমি টকিংটাকে ব্যবহার করলাম, ঠিক আছে। এখানে দেখো যে এই পার্টটার জন্য উইথ আ ভিউ টুর জন্য আমরা অ্যাকচুয়ালি এত ঝামেলা পোহাচ্ছি, ঠিক আছে। সেম ভাবে আই এম লুকিং ফরওয়ার্ড টু, এই যে লুকিং ফরওয়ার্ড টু বিষয়টা যে আসে, এই লুকিং ফরওয়ার্ড টু বিষয়ের পরে আমরা কি দিব, ভার্ব প্লাস আইএনজি হিসাবে হিয়ারিংটাকে ব্যবহার করব। ওকে, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, মানে আমি আশা করছি যে তুমি আমার সাথে মানে দেখা করো, মানে তোমার ওটার জন্য আমি ওয়েট করছি, এরকম বিষয়টা, যে আমি তোমার এটার জন্য ওয়েট করছি, তুমি আমার সাথে
তোমার ওই ব্যাপারটা নিয়ে শোনার জন্য এই বিষয়টা। সো এই যে লুকিং ফরওয়ার্ড টু ব্যাপারটা হওয়ার জন্য আমি এখানে ভার্বের সাথে কি ইউজ করছি, আইএনজি ওয়ার্ডটাকে ব্যবহার করছি, এটাই। এই পার্টটা গেল। অ্যান্ড আফটার দ্যাট রুল 29, প্রিপোজিশনের পরে, এটা ইম্পর্টেন্ট, প্রিপোজিশনের পরের মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে তবে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এই পার্টটা যদি দেখো কি বলা হয়েছে, প্রিপোজিশনের পরে তুমি কি করবা সবসময়, অলওয়েজ মূল ভার্বের আইএনজি ফর্মটাকে ব্যবহার করবা। কিন্তু তুমি যদি কখনো দেখো টু দেওয়া আছে, টু এর পরে কি ব্যবহার করবা, ভার্বের বেস ফর্ম। এখন জিনিসটা কিরকম জানো, টু এর পরে অলওয়েজ যে বেস ফর্ম ব্যবহার হয় এরকম না, বাট ওটা কয়েকটা সিচুয়েশনস আছে, কয়েকটা লাইক কি বলে এক্সেপশনস আছে। টু এর পরেও অনেক সময় আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি, বাট যখন আমার টুটা ইনফিনিটিভ ফর্মে ব্যবহার হয় তখনই আমরা শুধুমাত্র টু এর পরে কি ইউজ করি, বেস ফর্ম ব্যবহার করি ভার্বের। ওকে, এটাই হলো অনলি এক্সেপশন। মানে হলো প্রিপোজিশনের পরে, যে কোনো প্রিপোজিশনের পরেই আমরা ভার্বের, মোস্টলি যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের, মোস্টলি বলি কেন, সব প্রিপোজিশনের পরেই ভার্বের আইএনজি ফর্মটা আমরা ব্যবহার করি। জাস্ট দি অনলি এক্সেপশন হলো টু, টু এর মধ্যে আইএনজি মাঝে মাঝে ব্যবহার করি, বাট যদি মাঝে মাঝে টুটাকে আমি ইনফিনিটিভ ফর্মে ব্যবহার করতে চাই তখন আমরা টু এর পরে ভার্বের বেস ফর্মটাকে ব্যবহার করব, দ্যাটস অল। সো এখানের মধ্যে যদি দেখো হি বিকেম সাকসেসফুল বাই ওয়ার্কিং হার্ড, এখানের মধ্যে এই যে ও সাকসেসফুল হয়েছে কিভাবে, বাই কি এখানে একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে আমি কি ইউজ করব, ভার্বের আইএনজি ফর্ম, বাই ওয়ার্কিং হার্ড। ইন দি সেম ওয়ে দ্য বয় ওয়াজ পানিশড, মানে কি বয়টাকে মানে ছেলেটিকে শাস্তি দেওয়া হয়েছে কিসের জন্য, ফর মেকিং আ নয়েজ, মানে আওয়াজ করার জন্য। এখন আওয়াজ করার জন্য এই করার ওয়ার্ডটা কি একটা চলমান অবস্থা বোঝায়, এই কারণেই আমরা কি ইউজ করছি, ভার্ব প্লাস আইএনজি। সো কিপ ইন মাইন্ড অলওয়েজ আফটার আ প্রিপোজিশন আমরা কি ব্যবহার করব, একটা ভার্বের সাথে আইএনজি ফর্মটাকে ব্যবহার করব, যাতে আমরা বুঝতে পারি যে চলমান অবস্থাটাকে বোঝানো হচ্ছে। আর ওকে, জিনিসটা কিরকম, প্রিপোজিশন দিয়ে অ্যাকচুয়ালি কি করি আমরা, দুই ধরনের পার্টস অফ স্পিচ যখন থাকবে ওই দুই ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে একটা মিনিংটাকে ভালো মতো এক্সপ্লেন করতে পারার জন্য, বা ওই দুই ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে কানেকশনটাকে ফর্ম করতে পারার জন্য আমরা কি ইউজ করি, প্রিপোজিশন ব্যবহার করে থাকি, দ্যাটস অল। এই পার্টটা গেল। হ্যাঁ, কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি পজিটিভ ভার্ব হিসেবে কাজ হবে, ঠিক আছে। সো এই পার্টটা যদি একবার পড়ে দেখো, এ সময় যদি পজিটিভ ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে অপ্রাণীবাচক শব্দ থাকে তবে ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ওকে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখো কি বলা হয়েছে, কর্তা যখন নিজে কাজ না করে, কর্তা এখানে কোনো রকমের কাজ করছে না, নিজে কোনো কাজ করছে না। ওকে, কর্তা এখানে নিজে কোনো কাজ করছে না, কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি পজিটিভ ভার্বের পরে আমরা কি ইউজ করব হিসেবে, পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। এ সময় পজিটিভ ভার্ব এর কমপ্লিমেন্ট হিসেবে অপ্রাণীবাচক শব্দ থাকে তবে ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা ব্যবহার করি। যেমন কমপ্লিমেন্ট বলতে গেলে আমরা কি বুঝি বলতো, কমপ্লিমেন্ট বলতে গেলে আমরা বেসিক্যালি বুঝি হলো যে ওইটার একেবারে, ওকে, কমপ্লিমেন্ট দুই ধরনের আছে। একটা কমপ্লিমেন্ট আছে হলো যেটাকে আমরা বলে থাকি হলো সাবজেক্টকে যখন একটা গ্রুপ অফ ওয়ার্ডস বলি বা শুধু একটা ওয়ার্ড বলি, যখন সাবজেক্টকে মডিফাই করে অনলি ফর সাবজেক্টের ব্যাপারে আরও ইনফরমেশন দিচ্ছে বা শুধুমাত্র সাবজেক্টকেই মডিফাই করছে, তখন এটাকে আমরা কি বলবো, কমপ্লিমেন্ট বলবো। আর এই টাইম পিরিয়ডে দেখো এটা সাবজেক্ট, তুমি ওকে রুলটা কাইন্ড অফ বুঝতে কঠিন, তুমি স্ট্রাকচারটা আগে বোঝো। এখানে দেখো কি বলা আছে, সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্টের পরে আমি কি ইউজ করব, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড ডিপেন্ডিং অন দ্য টেন্স অ্যান্ড নাম্বার অফ দ্য সাবজেক্ট। ওকে, নেক্সট আমি কি ব্যবহার করব,
অবজেক্ট ব্যবহার করব, আর এর পরবর্তীতে আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। আর এটা আমি কখন ব্যবহার করব? যখন আমার সাবজেক্ট কোনো কাজ করছে না ও আরেকজনকে দিয়ে কাজটা করাচ্ছে, ওই টাইম পিরিয়ডে আমি এরকমভাবে এই জিনিসটাকে ব্যবহার করব। আর এই পার্টটাও দেখো যে এ সময় যদি পজিটিভ ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে অপ্রাণীবাচক শব্দ থাকে, সো ওই টাইম পিরিয়ডে আমি ভার্বের এটা ব্যবহার করে থাকি। যেমন এই যে এই পার্টগুলি আছে, মাই ব্রেকফাস্ট, এটা কি একটা অপ্রাণীবাচক শব্দ না? এটা কি প্রাণী? অবভিয়াসলি না। সো আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট কুক, এখানে আই যে দেওয়া আছে, এই আইটা কি আমাদের সাবজেক্ট। এখন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট কুক মানে আমি আমার ব্রেকফাস্ট কি নেই, রান্না করিয়ে নিই। সো এই যে সাবজেক্টটা কি নিজে কোনো কাজ করছে? অবভিয়াসলি না। ওর যে রান্না করিয়ে নেই, এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে আরেকজন ওর কাজটা করে দিচ্ছে। ফর দ্যাট রিজন আমার এখানের মধ্যে যে ভার্বটা দেওয়া আছে, এটার মধ্যে কি ইউজ করবো আমরা? এটার V3 ফর্ম যেটা আছে ওটা আমরা ইউজ করব। তো এখানে কি হয়ে যাবে? কুকড হয়ে যাবে, অ্যাজ সেড ইন দ্য রুল। নেক্সটে কি দেওয়া আছে? আই এম হ্যাভিং মাই রুম, আই অ্যাম হ্যাভিং মাই রুম মানে আমি আমার রুম কি করাচ্ছি? আমি আমার রুম ডেকোরেট করাচ্ছি। সো এখানের মধ্যে ও কি নিজে ডেকোরেট করছে? না, ও আরেকজনকে দিয়ে ডেকোরেট করাচ্ছে। তার মানে কি আরেকজন ওর জন্য কাজটা করে দিচ্ছে, আমার সাবজেক্ট কোনো কাজ করছে না। তো এখানের মধ্যে আমাদের কি হয়ে যাবে? এই ডেকোরেটটা ডেকোরেটেড হয়ে যাবে, কারণ এটা আমাদের V3 ফর্ম, এটাই। আর সেম ভাবে হ্যাভিং মাই রুম, এখানে রুমটা কি অ্যাকচুয়ালি অপ্রাণীবাচক শব্দ। এখানে কি বলা হয়েছিল? যে এই কজেটিভ ভার্বের পরে এই যে হ্যাভিংটা যেটা আছে, এটা আমাদের কজেটিভ ভার্ব এখানে আছে। সো এই কজেটিভ ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট হিসাবে, ওকে কমপ্লিমেন্ট কি, আমার সাবজেক্টের ব্যাপারে যদি আরো বেশি পরিমাণে ইনফরমেশন দেয় বা ওইটার পাশাপাশি ইউজ করার মতো, ওইটাকে আমরা বলে থাকি কমপ্লিমেন্ট। সেখানে কমপ্লিমেন্ট হিসেবে কি দেওয়া ছিল? একটা অপ্রাণীবাচক শব্দ দেওয়া ছিল, যেমন আগের ক্ষেত্রে মাই ব্রেকফাস্ট দেওয়া ছিল, আর সেকেন্ড ক্ষেত্রে কি দেওয়া ছিল? মাই রুম দেওয়া ছিল। এই কারণে সো এই জন্যে আমরা এভাবে ভার্বের V3 ফর্মটাকে ব্যবহার করছি, এটাই। সো আমরা নেক্সটে চলে যাই। কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, ওকে ওয়েট, এটা কি হয়েছে? ও না, ঠিক আছে। কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি পজিটিভ ভার্ব হিসাবে কাজ করে। ওকে, কর্তা যখন নিজে না কাজ করে, কর্তা নিজে কোনো কাজ করছে না, অন্যকে দিয়ে কাজ করাচ্ছে আগেরটার মতো, তখন হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। এ সময় যদি পজিটিভ ভার্বটির পরে কমপ্লিমেন্ট হিসাবে প্রাণীবাচক শব্দ থাকে, তবে ভার্ব হিসাবে কাজ করে। এ সময় যদি পজিটিভ ভার্বটির পরে কমপ্লিমেন্ট হিসাবে প্রাণীবাচক শব্দ থাকে, তবে ভার্বটির প্রেজেন্ট ফর্ম হয়। ওইটা একটা লাইন এক্সট্রা লিখছে। যাক, মেন বিষয় এটা না। এখানে বলা হচ্ছে যে ফুল রুল আগেরটার মতো, জাস্ট এখানে বলা হচ্ছে কজেটিভ ভার্ব যেটা আছে ওটার পরে তুমি কি প্রাণীবাচক ইউজ করতেছো নাকি অপ্রাণীবাচক ইউজ করতেছো। আগের রুলটার মধ্যে কি ছিল? অপ্রাণীবাচক যদি হয় তাহলে আমি এটা করব, আর প্রাণীবাচক হলে আমাদের এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এই স্ট্রাকচারটা দেওয়া আছে, এটাকে আমরা ফলো করব। সেম জিনিস, সাবজেক্ট ইউজ করব, হ্যাভ হ্যাজ হ্যাড দেওয়া আছে, এর পরবর্তীতে একটা কমপ্লিমেন্ট দেওয়া থাকবে যেটা একটা মানুষ, আর এর পরবর্তীতে আমরা কি ব্যবহার করব? ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে ওটাকে আমরা ব্যবহার করব। সো যদি একটা মানে একটা এক্সাম্পল দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে? ফার্স্ট অফ অল, আই হ্যাড দ্য বয় রাইট দ্য লেটার মানে আমি করিয়েছি, বা আমি করে মানে কাইন্ড অফ লাইক আমি করিয়েছি একটা ছেলেকে লেটার লিখিয়েছি, এই বিষয়টা বোঝাচ্ছে না যে আমি বাধ্য করেছি বা আমি বলেছি একটা ছেলেকে লেটারটা লিখে দিতে। সো এখানে কি আমি অ্যাজ আ সাবজেক্ট কোনো কাজ করছি? অবভিয়াসলি না। দ্য হোল ওয়ার্ক ইজ ডান বাই হুম? ওই যে ছেলেটা, তো ওই ছেলেটা সব কাজ করছে। তো এই যে এখানের মধ্যে ফার্স্ট অফ অল আমি আছি, এরপর এখানে হ্যাভ হিসাবে আমি পজিটিভ ভার্বটাকে ব্যবহার করছি, আর এরপরে আমাদের কমপ্লিমেন্ট হিসাবে কে আছে? আমাদের ওই ছেলেটা আছে, আর ওই ছেলেটাই অ্যাকচুয়ালি সব কাজ করছে, কারণ কি আমি অ্যাজ আ কর্তা কোনো কাজ করছি না। সেখানে কিন্তু কি হবে? আমাদের রাইটের বেস ফর্মটাকে ব্যবহার করব। সো কিপ ইন মাইন্ড, যদি এখানে অপ্রাণীবাচক থাকতো তাহলে রাইটের V3 ফর্মটা ব্যবহার করতাম, কিন্তু যেহেতু এখানের মধ্যে কি প্রাণীবাচক আছে, ফর দ্যাট রিজন উই আর ইউজিং রাইটের প্রেজেন্ট ফর্ম, এটাই। যেমন আই হ্যাড দ্য বয় রাইট দ্য লেটার মানে আমি ছেলেটাকে দিয়ে লেটারটা লিখিয়েছি, এই বিষয়টা। সেম ভাবে হি হ্যাজ দ্য গার্ল ওয়াশ হিজ ক্লথস মানে কি আমি ও মেয়েটিকে দিয়ে ওর কাপড় চোপড় ধুইয়েছে। সো এখানের মধ্যে কি সেম ভাবে আমাদের যে সাবজেক্ট কোনো কাজ করছে না, ও মেয়েটিকে দিয়ে সব কাজ করাচ্ছে। আমাদের এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটা কি অ্যাকচুয়ালি
এই যে কমপ্লিমেন্টটা কি অ্যাকচুয়ালি আমাদের প্রাণীবাচক, এটাই হলো আমাদের মেন কাজ। হি হ্যাজ দ্য গার্ল ওয়াশ হিজ ক্লোথস, ডান। সো নেক্সট রুলে চলে যায় দ্রুত। নেক্সট রুলটা পড়ে দেখো, গেট বা গট, গেট বা গট যখন কজেটিভ ভার্ব হিসেবে কাজ করে তখন ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো এ সময় যদি কজেটিভ ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে প্রাণীবাচক শব্দ থাকে তবে ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মানে হলো যে এই পার্টটা দেখো, এই জিনিসটা, তো এখানে আমাদের সাবজেক্টটা আগে পড়ো, সাবজেক্টটা আগে পড়ো।